আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম তোমরা দেখতে পারবে তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে, এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, বহু নির্বাচনী প্রশ্ন সহ সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো চলো আমরা পর্যায়ক্রমে প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। তো সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর শূন্যস্থান পূরণে বলা হচ্ছে স্ফুটন একটি ভৌত পরিবর্তন, শূন্যস্থানে বসবে ভৌত পরিবর্তন। চায়ে চিনি মিশানো একটি ভৌত পরিবর্তন, শূন্যস্থানে বসবে ভৌত পরিবর্তন। 3 কাগজ পোড়ানো একটি রাসায়নিক পরিবর্তন, শূন্যস্থানে কিন্তু বসবে রাসায়নিক পরিবর্তন। 4 ঘনীভবন প্রক্রিয়া পানিচক্রের সাথে জড়িত, তার মানে শূন্যস্থানে বসবে পানিচক্রের সাথে জড়িত। 5 চুনাপাটার একটি পাললিক শিলা, তার মানে শূন্যস্থানে বসবে পাললিক শিলা। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। উত্তর ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকারের আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হয় না ও পদার্থের ধর্মের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে ভৌত পরিবর্তন বলা হয়। বরফ গলে পানি হওয়া, মম গলে যাওয়া ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ। এরপর দেখো রাসায়নিক পরিবর্তন যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয়, সে পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। লোহায় মরিচা পড়া, অক্সিজেন ও হাইড্রোজেনের মাধ্যমে পানি সৃষ্টি ইত্যাদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এবার 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, আচ্ছা এখানে 2 নম্বর প্রশ্ন, তাই না? 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দহন কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর যে প্রক্রিয়ায় কোনো বস্তু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তাকে দহন বলে। উদাহরণ মম জ্বালালে আমরা দেখি যে কিছু মম গলে গিয়ে নিচে জমা হয়, আবার কিছু মম আগুনে পুড়ে যায়। এক্ষেত্রে মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হচ্ছে এবং সাথে সাথে আলো ও তাপশক্তি উৎপন্ন করছে। মোমবাতির এই পরিবর্তন অবশ্যই রাসায়নিক পরিবর্তন, কারণ এর ফলে মোমবাতির মম সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত হচ্ছে। মমের এই প্রজ্বলনের বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো ও তাপশক্তি উৎপন্ন করেছে, এটি হচ্ছে দহন। এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে চুলায় খড়ি বা গ্যাস পোড়ালে কোন ধরনের পরিবর্তন হয়, ভৌত না রাসায়নিক, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর দেখো চুলায় খড়ি বা গ্যাস পোড়ালে রাসায়নিক পরিবর্তন হয়, উত্তরের পক্ষে যুক্তি। আমরা বাসাবাড়িতে চুলায় প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে বা খড়ি দিয়ে যে রান্না করি তা এক ধরনের দহন প্রক্রিয়া। এখানে গ্যাস বা খড়ি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর তাপশক্তি উৎপন্ন করে, যা দিয়ে আমরা খাবার রান্না করি। একইভাবে কয়লা বা কাঠ পোড়ানোও দহন প্রক্রিয়া। দহন প্রক্রিয়া সবসময় রাসায়নিক পরিবর্তন, কেননা চুলার খড়ি বা গ্যাস পোড়ালে রাসায়নিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের চুলার খড়ি বা গ্যাসের উপাদানের তথা অণুর গঠন পরিবর্তিত হয়, সম্পূর্ণ নতুন অণু সৃষ্টি হয়, যাকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায়। এরপর 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে পানিচক্রের গুরুত্ব আলোচনা করো। উত্তর দেখো উদ্ভিদ প্রাণীর জীবনে পানিচক্রের গুরুত্ব অপরিসীম। পানির অপর নাম জীবন, কারণ পানি ছাড়া জীব বাঁচতে পারে না। পানি পরিবেশের মূল উপাদান। আবহাওয়ার উপরেও পানির প্রভাব অপরিসীম, কিন্তু পানি আমরা নিজেরা উৎপাদন করতে পারি না। পানি একটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী। এই প্রক্রিয়াটি হচ্ছে পানিচক্র। পানিচক্রের মাধ্যমে নদী, নালা, খাল, বিল এবং ভূগর্ভস্থ পানির উৎস পুনরায় পূরণ হয়। এটি জীবজগৎ এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির সরবরাহ নিশ্চিত করে। পানিচক্র না থাকলে আমরা বিশুদ্ধ পানি পেতাম না, ফলে মানুষ সহ সকল জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাই বলা যায় পানিচক্র মানব জীবনে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আত্মবশ্যক। এরপর 5 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কি কি। উত্তর আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1 আগ্নেয় শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। 2 আগ্নেয় শিলায় কোনো স্তর নেই, যার জন্য একে অন্তর্ভূত শিলা বলে। 3 এ শিলা জীবাশ্মবিহীন। 4 উত্তপ্ত গলিত অবস্থা হতে তাপ বিকিরণ করে এ জাতীয় শিলা কেলাসিত হয়। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এখন পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো দেখো। 1 স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় বলে এটি স্তর বিশিষ্ট শিলা। 2 উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ এবং পরিসঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়, সেই জন্য এটি জীবাশ্মযুক্ত শিলা। 3 নম্বর দেখো পাললিক শিলা কখনো উত্তপ্ত অবস্থা হতে শীতল হয়ে সৃষ্টি হয়নি, তাই এটি
অকেল অকেলাসিত, তাই না? জলভাগের তলদেশ এ জাতীয় শিলার সৃষ্টি হয় বলে এর মধ্য তরঙ্গ চিহ্ন দেখা যায়। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য নিম্নরূপ: ১. রূপান্তরিত শিলা তৈরি হয় আগ্নেয় বা পাললিক শিলা থেকে। ২. তাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগ্নেয় বা পাললিক শিলাকে রূপান্তরিত শিলায় পরিণত করা যায় আর কি। ৩. রূপান্তরিত শিলার ধর্ম মূল শিলা থেকে আলাদা। ৪. রূপান্তরিত শিলার গঠন এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখানে যে বহুনির্বাচনী প্রশ্নগুলি দিয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি আগে। চলো, তো দেখো ১ নাম্বার বহুনির্বাচনী প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? উত্তরটি হবে গ নাম্বার সালোক সংশ্লেষণ। এরপর বলা হচ্ছে ২ নাম্বারের জন্য তোমাদেরকে একটা চিত্র দেওয়া হয়েছে, তাই না? এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে পি ও কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য হলো নিচের কোনটি? উত্তরটি হবে ঘ নাম্বার ১, ২, ৩ তিনটাই। এরপর ৩ এবং ৪ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে আনিস সাহেব একজন নির্মাণ ঠিকাদার। তিনি বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়াতে সাধারণ চুনাপাথরের রূপান্তরিত শিলা ব্যবহার করেন, তবে কখনো কখনো গ্রানাইট পাথরও ব্যবহার করেন যা ম্যাগমা থেকে উৎপন্ন। এখান থেকে ৩ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রূপান্তরিত শিলাটিকে এসিড প্রয়োগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? উত্তরটি হবে খ নম্বর কার্বন ডাইঅক্সাইড। এরপর ৪ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত গ্রানাইট কোন ধরনের শিলা? উত্তরটি হবে ক নম্বর আগ্নেয়। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, সর্বপ্রথম ১ নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে মরিচা কি? উত্তর পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা। ২. ইলেকট্রোপ্লেটিং বলতে কি বোঝায়? উত্তর ইলেকট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় সাধারণত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার ও সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়। এতে একদিকে যেমন ধাতুর ক্ষয়রোধ করা যায়, অন্যদিকে তেমনই আকর্ষণীয় ও চকচকে হয়। খাবারের কৌটা, সাইকেল এগুলোর ক্ষেত্রে লোহার উপর টিনের ইলেকট্রোপ্লেটিং করা হয়। এরপর গ এবং ঘ নম্বরের প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি উদ্দীপকটি ভালো করে খেয়াল করো যে এখানে কিন্তু আমরা একটা বিক্রিয়া দেখছি, তাই না? আচ্ছা, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে সূর্যের তাপের সাথে ক্লোরোফিল অ্যাড হয়ে এ এবং বি দুইটা। আচ্ছা, তো দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি এবং সূর্যের সাথে ক্লোরোফিল বিক্রিয়া করে কিন্তু নতুন দুইটা মৌল তৈরি হয়েছে, তাই না? তো এখানে দেখো ক নম্বর এখানে বলা হচ্ছে তোমাদেরকে যে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি কি ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রদত্ত বিক্রিয়াটির সম্পূর্ণ রূপ হচ্ছে নিচেরটি। তো দেখো যে এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি এবং সূর্যালোকের সাথে ক্লোরোফিল এটা বিক্রিয়া করে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। সুতরাং এ ও বি হচ্ছে যথাক্রমে গ্লুকোজ ও অক্সিজেন। উল্লেখিত বিক্রিয়াটি হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণে গাছপালা আলোর সাহায্যে বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড ও পানির জলীয় বাষ্পের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে। উৎপন্ন গ্লুকোজ গাছপালার বেড়ে ওঠার কাজে লাগে, আর অক্সিজেন আমাদের নিঃশ্বাসের কাজে লাগে। সালোক সংশ্লেষণে উৎপন্ন পদার্থ অর্থাৎ গ্লুকোজ ও অক্সিজেন বিক্রিয়ক পদার্থ কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে সম্পূর্ণ আলাদা ও ভিন্নধর্মী। সে কারণে এটি একটি রাসায়নিক পরিবর্তন। অতএব উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকে এ ও বি এর মধ্যে কোন উপাদানটি পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় বিশ্লেষণ করো। উদ্দীপকে বিক্রিয়াটি এ হচ্ছে গ্লুকোজ এবং বি হচ্ছে অক্সিজেন। গ্লুকোজ এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়, নিচেটা বিশ্লেষণ করা হলো। গাছপালা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে বাইরের কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে। উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ নিজের জন্য সঞ্চয় করে রাখে এবং উপজাত হিসেবে অক্সিজেনে বাতাসে ছেড়ে দেয়। আবার অন্যদিকে মানুষসহ অন্য প্রাণীরা গাছের ছেড়ে দেওয়া অক্সিজেন গ্রহণ করে এবং গাছপালা বা অন্য উৎস থেকে গৃহীত খাদ্য ওই অক্সিজেনের সাহায্যে দহন করে শক্তি উৎপন্ন করে ও কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, বা যা আবার গাছপালা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরির কাজে। এভাবে গাছপালা বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং উপজাত হিসেবে বাতাসে অক্সিজেন ছাড়ে। মানুষও অন্য প্রাণীর অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছেড়ে দেয়, তা আবার গাছপালা গ্রহণ করে। এভাবে এ ও বি তথা গ্লুকোজ ও অক্সিজেনের মধ্যে অক্সিজেন পরিবেশ চক্রাকারে আবর্তিত হয়। এরপর ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা দেখি। দেখো ২ নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে উপরের চিত্রটি কিসের? উপরের চিত্রটি কিসের বলতে এখানে উদ্দীপকে তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো এই যে আমরা উপরে একটা চিত্র দেখতে পাচ্ছি,
তাই না? এই চিত্রের কথা এখান থেকে তোমাদেরকে বলা হয়েছে যে উপরের চিত্রটি কিসের? উত্তরটি দেখো, উপরের চিত্রটি হচ্ছে পানি চক্রের, তাই না? আচ্ছা, এরপর খ নম্বরে বলা হচ্ছে কি যে পাললিক শিলা কিভাবে তৈরি হয়? উত্তর দেখো, জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস, পানি, তুষার ও হিমবাহ, সমুদ্র স্রোত, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়। ফলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে তা ছোট ছোট কণায় পরিণত হয়। এই ছোট ছোট কণাগুলো পানি বা বায়ু দ্বারা প্রভাবিত হয়ে নদ নদীর মাধ্যমে সাগরে গিয়ে পড়ে এবং তলদেশে আস্তে আস্তে পলি রূপে জমা হয়। এই সময় এর সাথে জীব জন্তু বা গাছপালা দেহাবশেষ ও পলিস্তরের মাঝে আটকা পড়ে। পানির চাপ ও তাপে নানা রকম রাসায়নিক বিক্রিয়ার ফলে জমাকৃত পলি ধীরে ধীরে কঠিন শিলাতে তথা পাললিক শিলায় পরিণত হয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদের একটা উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো উদ্দীপক থেকে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে চিত্রের উল্লেখিত বি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এই যে বি প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি সেটা ব্যাখ্যা করতে হবে, তাই না? তো দেখো, চিত্রের উল্লেখিত বি প্রক্রিয়াটি হলো পানিচক্র। নিচে পানিচক্র প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো। 1 নাম্বার, জলাশয়ের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায়। 2, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প পরে শীতল ও ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়। 3, বায়ুপ্রবাহ মেঘকে আরও শীতল ও ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটায় যা ভূপৃষ্ঠে ফিরে আসে। 4, বৃষ্টির পানি কিছু অংশ ভূমিতে শোষিত হয়। 5, বাকি পানি বিভিন্ন জলাশয় যেমন হ্রদ, নদী, সাগর ও মহাসাগরে পতিত হয়। 6, উদ্ভিদের প্রচ্ছদনের মাধ্যমে এবং অন্যান্য জীবের জৈবিক ক্রিয়ার মাধ্যমে পানি বায়ুমণ্ডলে ফিরে যায়। এভাবে পানিচক্র প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতে থাকে। এবার ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্রের সি প্রক্রিয়াটিতে এ এর ভূমিকা বিশ্লেষণ করো। চিত্রের সি প্রক্রিয়াটি এ হচ্ছে সূর্য। চিত্রের প্রক্রিয়াটিতে অর্থাৎ পানিচক্রে সূর্যের ভূমিকা অপরিসীম। সূর্যের তাপ ভূপৃষ্ঠে অর্থাৎ পুকুর, খাল, বিল, নদী ও সমুদ্রের পানিকে জলীয় বাষ্পে পরিণত করে। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। আচ্ছা, ক্ষুদ্র পানিকণা একত্রিত হয়ে আকাশে মেঘ হিসেবে ঘুরে বেড়ায়। মেঘের কণাগুলো একত্রিত হয়ে আকারে বড় হয়ে বৃষ্টিরূপে মাটিতে পড়ে। মেঘের পানিগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা বরফে পরিণত হয় এবং শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে। বৃষ্টির পানি গড়িয়ে গড়িয়ে নদীনালা, খাল, বিল সমুদ্রের পানির সাথে মিশে। পরবর্তীতে আবার সূর্যের তাপে ভূপৃষ্ঠের অর্থাৎ নদীনালা, খাল, বিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায়। এভাবে ভূপৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প থেকে মেঘ এবং মেঘ থেকে বৃষ্টি হিসেবে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এভাবে পানিচক্র সংঘটিত হয়। দেখা যায় যে পানিচক্র প্রক্রিয়াটি সংঘটিত হওয়ার জন্য প্রথমেই সূর্যতাপের প্রয়োজন। সূর্যের তাপ ছাড়া ভূপৃষ্ঠের পানিকে জলীয় বাষ্পে পরিণত করা যাবে না। কাজে সূর্য ছাড়া পানিচক্র সম্ভব নয় এবং সূর্যের তাপের কারণে ভূপৃষ্ঠের পানি ক্রমাগত জলীয় বাষ্পে পরিণত হয়। পানিচক্র প্রক্রিয়াটি ক্রমাগত ঘটতে থাকে। সুতরাং বলা যায় চিত্রের সি প্রক্রিয়াটি এ তথা সূর্যের ভূমিকা অপরিসীম। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।